ওয়েলকাম স্টুডেন্টস। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে ভিডিওটা করতে আসা। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। বাংলা, ইংরেজি, সায়েন্স সাবজেক্টের বাংলা, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি হয়ে গেছে, কেমিস্ট্রি এখন বাকি আছে। ম্যাথের পরীক্ষার প্রশ্ন সম্পর্কিত বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করছি আমি। যদিও বায়োলজির সাবজেক্টগুলো পড়াই, তবুও উচ্চ মাধ্যমিক বিষয়ে উচ্চ মাধ্যমিক অঙ্কের যে প্রশ্নটা হয়েছে সেখানে কিছু বিষয় বলার জন্যই জাস্ট এই ভিডিওটা করা। যদি কোনোভাবে আমার ভিডিওর মাধ্যমে কারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়, সেটা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবেই এই ভিডিওটা আমার করা। অ্যাকচুয়ালি দেখো, 40 নাম্বারের প্রশ্নের মধ্যে যারা ৩ টে নির্দিষ্ট দাগের প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে, অর্থাৎ এই ৩ টে প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস। ৩ টে প্রশ্ন আউট অফ সিলেবাস, জাস্ট দাগ নাম্বার দিয়েছে যারা, তারা এখানে পুরো 10 নাম্বার পাবে। দেখো, 40 এর মধ্যে 10 নাম্বার জাস্ট দাগ নাম্বার দিয়ে পেয়ে গেল। কোনো একটা দাগের ২ টো প্রশ্নের মধ্যে একটা করতে হবে। ২ টো প্রশ্নের মধ্যে একটা আউট অফ সিলেবাস, আরেকটা সিলেবাসের মধ্যে আছে, কিন্তু সেটা কোনো একটা ছাত্র বা ছাত্রী সেটা পারল না। দীর্ঘ সময় ধরে চেষ্টা করার পরে সে প্রশ্নটার উত্তরটা করতে পারল না। তাহলে যেটা আউট অফ সিলেবাস, পরীক্ষার হলের কথা ভাবুন, পরীক্ষার হলে একটা ছাত্র বা ছাত্রী ওই নির্দিষ্ট দাগের একটা ৪ নাম্বারের প্রশ্নের মধ্যে দুটো, একটা আউট অফ সিলেবাস, আরেকটা প্রশ্ন সে পাচ্ছে না, তার টেনশনটা কেমন হবে? একটা যখন পারল না, সে বারবার চেষ্টা করছে, এদিকে সময় চলে যাচ্ছে, পরীক্ষাটা তার সেই টেনশনটা কাজ করছে, মানে পালপিটেশন কাজ করছে, আর একটা প্রশ্ন সে পারল না, তখন কি সেই মুহূর্তে তার পক্ষে মানে মাথায় এটা আসা সম্ভব যে অন্যটা আউট অফ সিলেবাস, অর্থাৎ কেবলমাত্র দাগ নাম্বারটা লিখে দিই, অথবা নাম্বারটা পেয়ে যাবো? স্যার, আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পক্ষে সেই মুহূর্তে এটা ভেবে রাখা সম্ভব নয় যে দাগ নাম্বারটা দিয়ে দিলে নাম্বারটা পেয়ে যাবো। যদিও এটা অলিখিতভাবে আমরা অনেক সময় জানি যে আউট অফ সিলেবাস হলে দাগ নাম্বার দিলে নাম্বার পাওয়া যায়। কিন্তু পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র বা ছাত্রী তারা প্রথমেই চেষ্টা করবে যে যেটা সিলেবাসের মধ্যে আছে, দুটোর মধ্যে একটা সিলেবাসের মধ্যে আছে, কিন্তু সেটা কঠিন হোক বা সহজ হোক, যাই হোক না কেন, যেহেতু সেটা সিলেবাসের মধ্যে আছে, অতএব সেটা অ্যান্সার করার চেষ্টা করবে। সময়ের মধ্যে সেটা অ্যান্সার করতে পারল না, তাহলে দ্বিতীয়টা যেটা আউট অফ সিলেবাস ছিল সেটাতে সে অ্যাটেম্প করলো না, দাগ নাম্বার দিলেও না, পরীক্ষা হয়ে গেল। এবার পরীক্ষার হওয়ার পরে সন্ধ্যাবেলা সে দেখতে পাচ্ছে কাউন্সিল থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে, ওই দাগের কোন একটা নির্দিষ্ট দাগের দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে, একটা আউট অফ সিলেবাস ছিল, ওইটা যারা দাগ নাম্বার দিয়েছে জাস্ট অ্যাটেম্প করেছে, শুধু দাগ নাম্বার দিলে তারা পুরো নাম্বার পেয়ে যাবে। তাহলে দ্বিতীয়টার জন্য তারা যে চেষ্টা করলো দীর্ঘ সময় ধরে, পরীক্ষার হলে টেনশন খেয়ে গেল, তারা কি অপরাধটা করেছিল? চেষ্টা করার পরে তাদের উত্তরটা তার মেলাতে পারল না। তারা দীর্ঘ সময় চেষ্টা করলো, চেষ্টা করার পরে উত্তরটা মেলাতে পারল না, তারা সেটা 0 পেল। চেষ্টা করার পরে তারা 0 পেল। দীর্ঘ সময় চেষ্টা করার পরে তারা 0 পেল। আর কেবলমাত্র দাগ নাম্বারটা দেওয়ার জন্য একজন পুরো নাম্বার পেয়ে গেল। কতর মধ্যে? আউট অফ 40 তারা 10 মার্কস, 25% মার্কস জাস্ট দাগ নাম্বার দেওয়ার জন্য পেয়ে গেল। ইজ ইট এ প্রপার ইভ্যালুয়েশন? আমি জানি না বিষয়টা কতটা প্রপার ইভ্যালুয়েশন হলো। কিন্তু 40 নাম্বারের মধ্যে 10 নাম্বার কেবলমাত্র দাগ নাম্বার দিয়ে পেয়ে যাবে, এবং যারা বাকি ওই যে 10 নাম্বার যা আউট অফ সিলেবাস সেগুলোকে অ্যাটেম্প্ট করলো না, তারা এগুলো চেষ্টা করে গেল দীর্ঘ সময় ধরে, পরীক্ষার হলে টেনশন খেয়ে গেল এবং পারল না, তারাই 10 এর মধ্যে 0 পেল। আর দাগ নাম্বারটা দেওয়ার জন্য তারা পুরো 10 এ 10 পেয়ে গেল। তাহলে 40 এর মধ্যে 10 নাম্বার জাস্ট ফ্রিতে পেয়ে গেল। যারা চেষ্টা করেছিল তারা কি অন্যায় করলো? আমরা পরীক্ষা মানে যেকোনো সময় যদি লিখতে দিই, প্রশ্নের উত্তর লিখতে দিই বা হোমওয়ার্ক দিলে অনেক সময় ছাত্রছাত্রীরা বলে, স্যার আমি পারিনি। আমরা তখন কি বলি? যে দেখি তুই কি চেষ্টা করেছিস, খাতাটা নিয়ে আয়। তোর হোমওয়ার্কটা দেখবো। চেষ্টা করার পরে যদি না পারিস তখন আমি বলে দেবো। তখন তার মানে তার রাফ ওয়ার্কটা আমরা দেখতে চাই। তাহলে যে পারেনি বা যে পেরেছে, যে পারেনি তার রাফ ওয়ার্কটা দেখতে চাওয়া উচিত। ম্যাথে তো রাফ ওয়ার্ক তো খাতায় থাকে। তাহলে রাফ ওয়ার্ক এর ভিত্তিতে যদি সে দেখা যায় যে হ্যাঁ, প্রশ্নটা তো অ্যাটেম্প্ট করেছে, সে ওইটা বা এইটা, তাহলে উভয় ক্ষেত্রেই চেষ্টা করলো, পারল না, তাকেও নাম্বার দেওয়া উচিত। সিলেবাসের মধ্যেও আছে, সিলেবাসের বাইরে আছে। দুটো প্রশ্নের মধ্যে একটা সিলেবাসের ভিতরে, একটা সিলেবাসের বাইরে। তাই যেটা সিলেবাসের বাইরে সে অ্যাটেম্প্ট করেছে, অন্যটা অ্যাটেম্প্ট করেনি। তাহলে সেক্ষেত্রে যে স্টুডেন্টটা অ্যাটেম্প্ট করে ভুল করলো, তার ক্ষেত্রে নাম্বারটা কি হবে? সে কি এমন দোষ করলো? তাহলে চেষ্টা করেছে, ভুল করেছে। দীর্ঘ সময় ধরে পরীক্ষার হলে চেষ্টা করে টেনশন খেয়ে সে উত্তর করতে পারল না, তাহলে কি সে ভুল করলো? তাহলে চেষ্টা করাটা তার ভুল। জানি না এটা মানে কতটা যুক্তিসঙ্গত। যারা বিচার করবেন, উচ্চ মাধ্যমিক কাউন্সিল তারা নিশ্চয়ই ভেবে দেখবেন বিষয়টা, যে এটা অন্য ছাত্রছাত্রীদের কাছে বার্তাটা কেমনভাবে গেল, তাদের মেন্টালি ডিপ্রেসড তারা হলো কিনা। ছাত্রছাত্রীদের বাচ্চাদের স্বার্থের কথা ভেবে অবশ্যই
আমার মনে হয় বিষয়টা একটু ভেবে দেখা উচিত যে ওই নির্দিষ্ট দাগের প্রশ্নে যে কোনো একটি, যারা আউট অফ সিলেবাস বা সিলেবাসের মধ্যে যে কোনো একটি অ্যাটেম্প্ট করলে তাকে পুরো নাম্বারটা দেওয়া উচিত। অতএব একজন দুটো পাতা ধরে চেষ্টা করলো, করার পরে সে ভুল করলো, কিন্তু তার মনে হলো না যে অল্টারনেটটা যেটা রয়েছে সেটা আউট অফ সিলেবাস দাগ নাম্বার দিয়ে রেখে আসি, তাহলে সেটা মনে হয়নি, সেই টেনশনে সম্ভব নয়। 99% ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে এতক্ষণ ধরে চেষ্টা করার পরে যখন হলো না, তাকে নাম্বারটা দেওয়া উচিত কি উচিত নয়? একটু ভেবে দেখবেন সবাই। এবং এইটা নিয়ে আমার মনে হয় একটু বলা উচিত, ভাবা উচিত। ছাত্রছাত্রী মহলে এবং গার্জেন মহলেও, যাতে কাউন্সিল তরফে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সিদ্ধান্তটা পরিবর্তিত হয়ে যেন সবাই নাম্বারটা পায়। সবাই পাক নাম্বার।